তো আজকে হচ্ছে আমরা একটু প্রশমন তাপ নিয়ে কাহিনী করব, ঠিক আছে? আমরা একটু ভাজা ভাজা করার চেষ্টা করব, দেখি প্রশমন তাপের যে কনসেপ্টগুলো আছে সেগুলোতে আমাদের কম বেশি একটু প্রবলেম থাকে, সো সেই প্রবলেমগুলো আমরা হচ্ছে সমাধান করব। আচ্ছা, আনা ফাইয়াজ বলছে ভাই কয়েকদিন ডিলিট করে মানুষকে একটা হ্যাঁ, ওইটাই মানে আসলে মানে এরকম 8 জন নিয়ে 1,500 মেম্বার, 1,800 মেম্বার, 8 জন নিয়ে আসলে ক্লাস করতে আমার ভালো লাগে না, ইভেন কারোরই ভালো লাগে না। সো আমরা এরকম ফ্রি ক্লাস নেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। তোমরা যদি এইভাবে সাপোর্ট না করো, তোমাদের ফ্রেন্ডরা যদি সাপোর্ট না করে, তাহলে আসলে লাভ কি বলো? আমরা শুধু শুধু গ্রুপ খুলে এসে নিয়ে ফ্রি ক্লাস নিতেছি, আমাদের আমাদের লাভ কি? এতে কোনো লাভই নেই। আমরা জাস্ট প্যাশন থেকে ক্লাসগুলো নেই, যে আমাদের এতদিন ক্লাস নিতে আমাদের ভালো লাগে। করোনার মধ্যে যেহেতু আমরা ফিজিক্যালি ওইভাবে ক্লাস নিতে পারতেছি না, সেই কারণে আমরা ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি তোমাদের জন্য। বাট তোমরা যেভাবে পার্টিসিপেট করতেছো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, তো যারা আসো, যে 7 জন আসো, তাদেরকে অবশ্যই ধন্যবাদ, তাদের থ্যাংক ইউ, তাদের জন্য শুভকামনা থাকবে। ঠিক আছে, আজকে ক্লাসটা নেই, এরপরে দেখি একটা ব্যবস্থা করি। একজন বলছে ইংলিশ টার্মসের পাশে ইংলিশ টার্মও বলেন। আচ্ছা ঠিক আছে, দেখি বলার চেষ্টা করি। তো প্রশমন তাপের কাহিনী, প্রশমন তাপ মানে কি? নিউট্রালাইজেশন এনথালপি। হ্যাঁ, তো এখন দেখো, আমরা নর্মালি প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি জানি? যে HCl থাকে, এটা যদি অ্যাসিড হয়ে থাকে, অ্যাসিড আর হচ্ছে ক্ষার, অ্যাসিড আর হচ্ছে বেস, তো এরা একে অপরের সাথে কি করে? বিক্রিয়া করে আমাদের হচ্ছে লবণ তৈরি করে, সল্ট, আর হচ্ছে ওয়াটার তৈরি করে, পানি, তাই না? তো আমাদের প্রশমন তাপের যে সূত্র বা প্রশমন তাপের যে কন্ডিশন, সেই কন্ডিশনে বলা ছিল যে আমাদের যদি 1 মোল পানি তৈরি হয় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায়, তাহলে আমরা যে তাপের পরিবর্তনটা পাই ডেলএইচ, সেটাকে আমরা প্রশমন তাপ বলতে পারি। শর্ত একটাই, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হইতে হবে এবং বিক্রিয়ায় লবণ তো তৈরি হবেই এবং পানি তৈরি হইতে হবে, বাট সেই পানিটা তৈরি হইতে হবে 1 মোল। তাহলে সেক্ষেত্রে আমরা যে তাপটা পাচ্ছি তাকে আমরা বলতেছি হচ্ছে প্রশমন তাপ। তো এই যে ডেলএইচ, সেটাকে আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলে দেই, তাহলে ডেলএইচ এন দিয়ে বোঝাইতেছি নিউট্রালাইজেশন এনথালপি, প্রশমন তাপ। সো কন্ডিশন একটাই, 1 মোল পানি তৈরি হইতে হবে। আচ্ছা, সো এটা একটা বিক্রিয়া ছিল। এবার নিচের বিক্রিয়াটা আমরা একটু খেয়াল করি, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কি? এটা হচ্ছে একটা ক্ষার বা বেস। আবার এখানে যদি দেখি, এটা হচ্ছে একটা অ্যাসিড, অ্যাসিড, হ্যাঁ। সো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করছে, এখানে লবণ তৈরি করছে আর হচ্ছে পানি তৈরি করছে। বাট এখানে দেখো, আমরা যদি সমতা করি, তাহলে এখানে একটা 2 দিতে হবে, তাহলেই কিন্তু সমতাটা হয়ে যাবে। এবং এখানে আমাদের হচ্ছে 2 মোল পানি তৈরি হয়েছে। সো এই যে বিক্রিয়ার যে তাপ ডেলএইচ, সেটাকে তো এভাবে প্রকাশ করাই যায়, যে কোনো বিক্রিয়ার তাপই হচ্ছে ডেলএইচ, ওকে? বাট এই ডেলএইচ কে কিন্তু আমরা ডেলএইচ এন লিখতে পারবো না। ডেলএইচ কি? ডেলএইচ হচ্ছে বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ আসলে সবার জন্যই খাটবে, যে কোনো বিক্রিয়ার তাপটাই হচ্ছে বিক্রিয়া তাপ। বাট আমি যদি বলি যে এই যে বিক্রিয়া তাপ ডেলএইচ, এটা কি আসলে তোমার প্রশমন তাপ? এটা কিন্তু এবার প্রশমন তাপ না। গত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম এই যে ডেলএইচ, এই যে বিক্রিয়া তাপ, সেটাই কিন্তু আসলে প্রশমন তাপ হিসেবে আমরা বলতে পারতাম, কারণ এখানে 1 মোল পানি তৈরি হয়েছে। বাট এখানে দেখো, আমাদের এই যে ডেলএইচ, এই যে বিক্রিয়া তাপ, এটাকে কিন্তু কখনোই প্রশমন তাপ বলা যাচ্ছে না, নিউট্রালাইজেশন এনথালপি বলা যাচ্ছে না। কারণ কি? কারণ এখানে হচ্ছে 2 মোল পানি তৈরি হয়েছে। আমাদের কন্ডিশনে ছিল যে আমাদের যদি বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা যে তাপের পরিবর্তনটা পাবো সেটা হচ্ছে প্রশমন তাপ। সো এই ডেলএইচ কিন্তু প্রশমন তাপ না। তাহলে দেখো, তাহলে আমরা একটা সম্পর্ক যদি লিখতে চাই প্রশমন তাপ বের করার জন্য, সেটা কিভাবে লেখা যায়? দেখো, 1 মোল পানি তৈরি হইলে যে তাপটা আমরা পেয়ে থাকি সেটাই প্রশমন তাপ। তাহলে দেখো আমরা কি করতে পারি, উপরে কি করছি, উপরে হচ্ছে ডেলএইচটা রাখছি। এই যে ডেলএইচটা সেটা আসলে আমরা 2 মোল পানি তৈরির জন্য পাইছি না। আচ্ছা, তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে তো আসলে আমরা 1 মোল পানি তৈরির
তাপটা পেয়ে যাব, তাই না? তো 1 মোল পানি তৈরির তাপটা যদি পেয়ে যাই তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রশমন তাপ। সো এই হচ্ছে আমাদের কথাটা ছিল। সো শর্ত একটাই যে 1 মোল পানি তৈরি হইতে হবে এবং সেক্ষেত্রে যে তাপটা পাবো সেটা প্রশমন তাপ। সো কোনো জায়গায় যদি 2 মোল বা 3 মোল বা 4 মোল যে পরিমাণ পানি তৈরি হোক না কেন, আমরা যদি ওই পানির পাশে সহগ দিয়ে ভাগ করে দেই, যেমন এখানে 2 ছিল, 2 দিয়ে ভাগ করে দিছি, তাহলেই কিন্তু আমরা ওই 1 মোলের জন্য পেয়ে গেছি জিনিসটা। সো তখন কিন্তু এটাকে প্রশমন তাপ বলা যায়। ওকে, সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। লামিয়া হাবিব আসছে, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, অনেককে মেনশন দিছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো প্রশমন তাপের যে কনসেপ্টটা আমি এখানে বললাম, আগের দিনও বুঝাইছিলাম, আশা করি বুঝতে পারছি। ইয়েস, সে ইয়েস। দেখি কে কে আমার সাথে আছে, মাথায় কার ব্রেন আছে, দেখি বুঝছো কিনা একটু জানা দাও। আচ্ছা, একটু জানা দাও দেখি কমেন্টে। কমেন্ট যদি একটু পরে আসে আমার কাছে। প্রশমন তাপের এখানে যতটুকু বলছি এই পর্যন্ত বুঝতে পারছো? ইয়েস, এই তো। সাইমা ইসলাম জেসিতা, হ্যাঁ ওয়েলকাম। তোমাকে নতুন মনে হচ্ছে, ওয়েলকাম। আচ্ছা, তোমার একটু চিনি চিনি লাগতেছে, নামটা পরিচিত। আচ্ছা, লামিয়া হাবিব বলছে ইয়েস। ওকে, আহনাফ ফাইয়াজ এরা গেল কই? ছেলেরা কি কিছু বুঝতেছে না নাকি? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। আমাদের জেসিদ, আচ্ছা চিনি মনে হয়। আচ্ছা, এমডি তোফায়েল আহমেদ আর রাজিউল ইসলাম রাজেরা গেল কোথায়? অ্যাক্টিভ পারসন, এই যে আহনাফ ফায়াজ ইয়েস দিছে, হ্যাঁ অপেক্ষায় ছিলাম। ওকে, হ্যাঁ নূরের ব্যাচের লামিয়াদের সাথে, হ্যাঁ বুঝতে পারছি, উদ্ভাসের স্টুডেন্ট। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম, তুমি আসছো, থ্যাংক ইউ তোমাকে। সো এবার আমরা হচ্ছে কিছু জিনিসপত্র একটু দেখব। এরকম একটা কোশ্চেন কিন্তু করা হয় এখানে। আমরা যে কোশ্চেনগুলো সলভ করব সেগুলো হচ্ছে তোমাদের সৃজনশীলে 2 নাম্বারের জন্য আসবে অথবা 3 নাম্বারের জন্য আসতে পারে। সো এরকম একটা কোশ্চেন করা হয় যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপ ধ্রুবক কেন? সো এরকম একটা প্রশ্ন হয় এবং প্রশমন তাপ সেক্ষেত্রে কত হয়? -57.3 কিলোজুল পার মোল এরকম আসে। সো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপ ধ্রুবক কেন, এই প্রশ্নটা আমরা হচ্ছে দেখব কিভাবে অ্যান্সার করা যায়। তারপর আরেকটা প্রশ্ন হয়ে থাকে যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপ বাড়ে কেন। এবং 3 নম্বর আরেকটা প্রশ্ন যে এইচএফ ও সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপ -68.6 কিলোজুল পার মোল কেন। সো এই যে কেন কেন প্রশ্ন করা হইতেছে এগুলার অ্যান্সার একটা একটা করে দেখব। সো প্রথমে আমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু দেখি। ওকে, আচ্ছা, সো দেখো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার এদের প্রশমন তাপের মান ধ্রুবক থাকে। সো কেন ধ্রুবক থাকে সেটার কাহিনীটা একটু ব্যাখ্যা করতে হবে এবং সেটা এরকম থাকে 57.3 কিলোজুল পার মোল। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইনফোটা ভালোভাবে জানা উচিত। দেখো আমরা কি করতে পারি, ধরো হচ্ছে প্রশমন বিক্রিয়ার জন্য আমরা কি জানি, আমরা হচ্ছে এক পাশে ক্ষার নিব আর হচ্ছে এই পাশে অ্যাসিড নিব, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া ঘটাইতেছি। বিক্রিয়া ঘটলে আসলে এখানে লবণ তৈরি হয়েছে আর হচ্ছে 1 মোল পানি তৈরি হয়েছে। ওকে, তো এখানে আমরা যদি একটু স্পেসিফিক ভাবে ঘটনাটা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সে একটা তীব্র ক্ষার। সো তীব্র ক্ষার যখন ভাঙে তখন কিভাবে ভাঙবে? Na+ এবং OH- এভাবে ভাঙবে। আবার যখন তুমি তীব্র অ্যাসিড ভাঙতেছো তখন আসলে সে কিভাবে ভাঙবে? H+ এবং Cl- এভাবে ভাঙবে। ওকে, তো এখানে আমরা জানি পানি তৈরি হয়, 1 মোল পানি তৈরি হয়। সো এখানে আসলে কি হইতেছে, এই যে OH- আছে, এই যে H+ আছে, এরা একে অপরের সাথে ভালোবাসা করে এখানে হচ্ছে পানি তৈরি করে ফেলে। সো OH- এবং H+ এরা কিন্তু আয়ন হিসেবে পাত্রে এক্সিস্ট করে না, তারা হচ্ছে একে অপরের সাথে যুক্ত হয়ে যৌগ হিসেবে 1 মোল পানি তৈরি করে। ওকে, তাহলে দেখো বাকি যে আয়ন দুইটা রয়ে গেছে Na+ এবং Cl-, এই আয়নগুলা কিন্তু আসলে একে অপরের সাথে যুক্ত হয় না, তারা ডিসোসিয়েটেড থাকে। হ্যাঁ, তারা কিন্তু যুক্ত করে এইভাবে আসলে লবণটা তৈরি করে না, এরা আয়ন হিসেবে পাত্রে ছোটাছুটি করতে থাকে।
হ্যাঁ, সো এরা কিন্তু যুক্ত হচ্ছে না, কাহিনীটা বুঝছো? যুক্ত হয়ে যৌগ তৈরি করতেছে শুধুমাত্র কি, শুধুমাত্র হচ্ছে এই যে OH মাইনাস এবং H প্লাস। তো এই হচ্ছে ঘটনা। এখন আমরা একটা জিনিস তোমাদের একটু দেখাই এখানে। নর্মালি আমরা ΔH যখন বের করব বিক্রিয়া তাপ, ΔH সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি ভাগ। সো ভাগ মানে কি, ভাগমিকা ভাগ না, এটা হইতেছে ভা দিয়ে বোঝাইতেছি হচ্ছে বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি, বিক্রিয়কের বা রিঅ্যাকট্যান্টের বন্ধন ভাঙার শক্তি, বন্ধন ভাঙার শক্তি। আর এখানে গ দিয়ে বুঝাইতেছি হচ্ছে বন্ধন গড়ার শক্তি, বন্ধন গড়ার শক্তি। সো যে কোনো একটা বিক্রিয়া ঘটার জন্য আগে তো হচ্ছে বন্ধন ভাঙতে হবে, তারপরেই তো নতুন করে বন্ধন তৈরি হবে, তাই না? আগে ওরা ভাঙছে, তারপর হচ্ছে তৈরি হয়েছে। সো এই জায়গাটায় যে ঘটনাটা ঘটে সেটা আমি একটু বলি, যে দেখো ভাঙার শক্তি যেটা আছে এখানে র্যান্ডম কিছু মান নেওয়া হয়েছে। ওকে, সো ভাঙার শক্তি বলতে আসলে কি বোঝাইতেছে, এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, সো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা জানি আয়নিক বন্ধন আছে, সো এই বন্ধন ভাঙতেছে, HCl এর মধ্যকার বন্ধন ভাঙতেছে। সো যে কোনো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বন্ধন ভাঙার শক্তি সেটা কিন্তু ফিক্সড। সো আমরা ধরে নিলাম যে এই বন্ধন ভাঙার শক্তিটা হচ্ছে 20, ধরার জন্য ধরতেছি। ওকে, আচ্ছা, সো এইখানে চলে আসো, দেখো বন্ধন গড়ার শক্তির ক্ষেত্রে কে পার্টিসিপেট করবে। এরা তো ভাঙছে, ভেঙে আয়ন প্রডিউস করছে, বন্ধন গড়ছে আসলে কোন জায়গাটায়, Na প্লাস এবং Cl মাইনাস, এদের মধ্যে কিন্তু কোনো নতুন বন্ধন তৈরি হয়নি, এরা আয়ন হিসেবে আছে। বন্ধন তৈরি হয়েছে শুধুমাত্র পানি তৈরির জন্য বা পানির ক্ষেত্রে, তাই না? সো বন্ধন গড়ার জন্য যে শক্তিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তোমার 40, ঠিক আছে? আচ্ছা, সো এটাকে হচ্ছে আমরা এখানে রাখছি। সো একটা জিনিস তোমাদের একটু বলি, দেখো এই যে 40, এটা কিন্তু সবসময় ফিক্স থাকবে, এখানে র্যান্ডম মান নিছে, আমি বুঝাইতেছি। দেখো এই জিনিসটা কিন্তু সবসময় ফিক্স থাকবে, কারণ তুমি প্রশমন বিক্রিয়া সবসময় দেখবা যে তোমার পানি তৈরি হবেই, ঠিক আছে? সো এই লবণ কিন্তু তৈরি হবে না। সো 1 মোল পানি তৈরির জন্য যে এখানে বন্ধন গড়ার যে শক্তিটা সেটা কিন্তু এখানে ফিক্সড আছে। তাহলে দেখো আমরা যদি এখানে প্লাস মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -20, এরকম একটা কিছু, ঠিক আছে? আর এটা কেন মাইনাস হইলে বুঝতেই পারতেছে, এখানে প্লাস মাইনাস করলে আসলে মাইনাসই থাকবে। এবং এখানে যেহেতু 1 মোল পানি তৈরি হয়েছে, নতুন বন্ধন ক্রিয়েট হয়েছে, আর আমরা জানি নতুন বন্ধন তৈরি হলে শক্তি বিমুক্ত হয়, এ কারণেই কিন্তু এখানে একটা মাইনাস চলে আসছে। আচ্ছা, তো এই হচ্ছে ঘটনাটা। এবং এখানে তো আমরা র্যান্ডম মান নিয়ে দেখাইছি, আমরা যদি স্পেসিফিক ভাবে বলি যেখানে আসলে ΔH এর ভ্যালুটা কত হবে বা ΔH টা কত হবে, সেটা হবে হচ্ছে -57.3 কিলোজুল পার মোল। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ঘটনাটা। এখন ওই যে প্রশ্নটা করা হয় যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপ ধ্রুবক থাকে কেন, এটার অ্যান্সারটা হচ্ছে যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়াতে শুধুমাত্র 1 মোল পানি তৈরি হয়। সো এ কারণেই 1 মোল পানি যেহেতু এখানে কন্ট্রিবিউট করতেছে, নতুন কোনো কিছু এখানে চেঞ্জ হয়ে যাইতেছে না, পরিবর্তিত হয়ে যাচ্ছে না, এ কারণে আমরা বলবো হচ্ছে এই প্রশমন তাপের মান ধ্রুবক থাকবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপারটা। তো এ পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? একজন আসছে, জিমি আসছে, বলছে যে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো কথা একটাই, যে যেহেতু আমাদের এখানে 1 মোল পানি তৈরি হচ্ছে এবং 1 মোল পানি তৈরির ক্ষেত্রে তোমার তাপটা কিন্তু অবশ্যই ধ্রুবক থাকবে। বুঝতে পারছো? সো এই হচ্ছে ঘটনাটা, মানে এখানে নতুন কোনো প্রোডাক্ট আলাদাভাবে আর তৈরি হচ্ছে না যে তোমার প্রত্যেক জায়গায় প্রশমন তাপের মান ভ্যারি করবে, ঠিক আছে?
তাহলে আশা করি বুঝতে পারছো। যেমন ধরো আমি যদি আরেকটা উদাহরণ তোমাকে দেখাইতে চাই, এখানে একটু দেখতে পারো। দেখো এই যে দেখো এখানে হচ্ছে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছো, আর হচ্ছে এখানে HCl নিছো। তো দেখো এটা হচ্ছে একটা তীব্র ক্ষার, আর এটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড। সো এদের যখন বিক্রিয়া ঘটাইছো তুমি এখানে লিখো হচ্ছে KCl প্লাস হচ্ছে পানি। বাট অ্যাকচুয়াল ঘটনাটা কি? ঘটনাটা হইতেছে এখানে K প্লাস OH মাইনাস, এখানে H প্লাস আর Cl মাইনাস। সো যখন বিক্রিয়াটা হবে এই OH মাইনাস এবং H প্লাস এরা মিলে গিয়ে হচ্ছে তোমার এখানে 1 মোল পানি তৈরি করতেছে। আর এই যে বাকি দুইটা আয়ন আছে এরা কিন্তু রয়েই গেছে, ঠিক আছে, K প্লাস আর হচ্ছে Cl মাইনাস। সো দেখো এই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার এদের যে ভাঙন, সেটাকে যদি আমি লিখতে চাই, ভাঙার জন্য যে তোমার তাপ, বন্ধন ভাঙার তাপ, সেটা যদি দেখাইতে চাই সেটা কিন্তু এখানেও বেশি হবে, কারণ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের যে ভাঙার জন্য তাপ লাগবে সেটা ফিক্সড। এবং এখানে দেখো এখানে কিন্তু KCl এটা কিন্তু তৈরি হয় নাই, এটা কিন্তু আয়ন হিসেবে আছে। সো দেখো ওই যে এখানে শুধুমাত্র ওই পানিটাই তৈরি হইতেছে 1 মোল। সো পানি তৈরি হওয়ার যে তাপটা সেটা কিন্তু আবার ফিক্সড 40, এই যে উদাহরণ হিসেবে দেখাইতেছে। সো এখানেও কিন্তু 1 মোল পানি তৈরি হয়েছে, এ কারণে দেখো এটা কিন্তু সারা জীবন -20 আসবে। সো তুমি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নাও এবং প্রশমন তাপ যদি তুমি ক্যালকুলেট করো, সেক্ষেত্রে তোমার এটা সারা জীবন 20 আসতে বাধ্য, যদি এরকম উদাহরণ দিই। হ্যাঁ, আর যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে এটার ক্ষেত্রেও দেখা যাবে 57.3 কিলোজুল পার মোল। একটু এদিক ওদিক হইতে পারে, পয়েন্ট সামথিং, ব্যাপার না। সো এই হচ্ছে ঘটনাটা। সো তোমরা কি বুঝতে পারছো? এখন একজন বলছে যে কিন্তু অ্যাসিড তো এক এক সময় এক এক হবে, তাহলে বন্ধন ভাঙার শক্তি বিভিন্ন হবে না? দেখো ভাই, এখানে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে কথা বলতেছি। সো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বন্ধন ভাঙার যে শক্তিটা, এটা মোর অর লেস একই রকম থাকে, কজ এরা হচ্ছে আয়নিক প্রকৃতির, এরা আসলে খুব ইজিলি ভেঙে যায়। সো তুমি যেটাই নাও না কেন, তোমার কিন্তু ওই যে তাপ ভাঙার জন্য যে তাপ, সেটা কিন্তু আসলে ফিক্সডই থাকবে। আমরা কিন্তু বলেই নিছি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার। এখন তুমি যদি এই জায়গায় তীব্র অ্যাসিড না নিয়ে তুমি হচ্ছে মৃদু অ্যাসিড নিতা, হ্যাঁ, তীব্র ক্ষার নিতা, সেক্ষেত্রে ভিন্ন হইতে পারত। সেগুলা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওই তো অ্যাসিড যাই হোক হাইড্রোজেন তো একই দিবে। হ্যাঁ, ওইটাই। সো আমরা আসতেছি, আমরা আরো সামনের দিকে যখন আগাবো এই জিনিসগুলা ক্লিয়ার হবে। সো আপাতত এই পর্যন্ত বুঝতে পারছো কিনা যে প্রশমন তাপের মান যে ধ্রুবক হবে এখানে? বুঝতে পারছো? ক্লিয়ার? একটু ইয়েস জানো কমেন্টে। ইয়েস ইয়েস, আচ্ছা, মেনশন চলতেছে। হ্যাঁ, মেনশন দিয়ে ধুমায় ফাটায় ফেলাও। আর তোমরা যদি এরকম লাইভে রেগুলার ক্লাস না করো, আমরা আস্তে করে লাইভটা এরপর থেকে ডিলিট করে দিই। আমি চাই যে আসলে মানুষ বেশি জয়েন করুক। লাইভে ক্লাস নেই, সবার পার্টিসিপেশন থাকে, কথা বলার সুযোগ থাকে, কমেন্ট করলে আমি কমেন্ট চেক করি। আচ্ছা, তো সবাই বুঝতে পারছে? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এবার একটু নিচে আসো। এখন দেখো একটু, আচ্ছা, সব তীব্র অ্যাসিডের ভাঙার শক্তি কি একই? ভাইয়া, ভাঙার শক্তি তোমার এই প্রশমন তাপ যখন বিবেচনা করতেছো মোর অর লেস একই রকমই থাকে, খুব একটা পার্থক্য থাকে না, ঠিক আছে? সো এত হাইপার হওয়ার কিছু নাই, যা বলতেছি সেটা মেনে নাও, এবং এটা মেনে নিলেই তুমি হচ্ছে অ্যান্সার লিখলে ফুল মার্ক পাবা, টেনশনের কোনো কারণ নাই। মোর অর লেস তোমার একই রকমই থাকে, হালকা এদিক ওদিক হইতে পারে, বাট এটা আসলে তোমার প্রশমন তাপ নির্ণয়ের ক্ষেত্রে খুব একটা বেশি ইফেক্টিভ না, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটু আসো, নিচের এই বিক্রিয়াটার দিকে আমরা একটু খেয়াল করি। সো এখানে আমরা কি করছি? এবার এখানে আমরা হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি, এবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাইতেছি। সো এক্ষেত্রে কি হবে বুঝতেই পারতেছো। এক্ষেত্রে আসলে এই যে এটা একটা তীব্র তোমার হচ্ছে ক্ষার, এটা অ্যাসিড। সো এরা ভাঙবে, এরা ভেঙে তোমার হচ্ছে লবণ তৈরি করবে আর হচ্ছে পানি তৈরি করবে। বাট এখানে একটা কথা আছে, এই যে লবণ, এরা কিন্তু অবশ্যই আয়ন হিসেবে এক্সিস্ট করবে।
সো এদের কিন্তু কোনো পার্টিসিপেশন নাই ডেলএইচ নির্ধারণের ক্ষেত্রে। সো পার্টিসিপেশন আছে কার? এখানে পানির আছে। বাট এখানে একটা কথা আছে, দেখো এখানে 2 মোল পানি তৈরি হয়েছে। সো যেহেতু 2 মোল পানি তৈরি হয়েছে, তার মানে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার যে তাপটা সেটা কিন্তু হবে -114.6। কেন এরকম হইলো? কারণ ওই যে 1 মোল পানি তৈরির তাপ 57.3, এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করছি। সো এইটাকে কিন্তু তুমি বিক্রিয়া তাপ বলতে পারো, বাট প্রশমন তাপ বলতে পারো না। মাইন্ড ইট, প্রশমন তাপের সংজ্ঞাতেই ছিল 1 মোল পানি তৈরির ক্ষেত্রে ডেলএইচ যা হবে সেটা। সো এটা কিন্তু প্রশমন তাপ না। সো আমি যদি প্রশমন তাপের কথা বলি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ডেলএইচ এন ইকুয়াল -114.6 ডিভাইডেড বাই হচ্ছে 2, কারণ 2 মোল পানি তৈরির যে তাপ 1 মোল পানি তৈরির তাপ হবে অর্ধেক। সো 2 দিয়ে যখন ভাগ করে দিচ্ছি সেটা আসছে তোমার 57.3 কিলোজুল পার মোল। এবং পার মোল কেন বলা হইতেছে? কারণ 1 মোলের জন্য আমরা কাউন্ট করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটাকে কিন্তু আমরা তখন প্রশমন তাপ বলতে পারতেছি। আমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপ ধ্রুবক কেন। কথা কিন্তু বলা হয়েছে প্রশমন তাপ ধ্রুবক কেন, এটা কিন্তু বলা হয় নাই যে ডেলএইচ ধ্রুবক কেন। ডেলএইচ তো ধ্রুবক না। তোমার এখানে তোমার ভিন্ন ভিন্ন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি নাও, তাদের সহগ ভিন্ন ভিন্ন হইলে কিন্তু ডেলএইচ ভ্যারি করতে পারে, বাট প্রশমন তাপটা ধ্রুবক থাকবে। সো প্রশ্নেও কিন্তু এই কথাটাই বলা হয়েছে যে প্রশমন তাপ ধ্রুবক কেন, এবং প্রশমন তাপ অবশ্যই ধ্রুবক হইতে বাধ্য, কারণ সংজ্ঞাতেই বলা হয়েছে আমরা 1 মোল নিয়ে কাজ করব। সিম্পল কথা। ওকে, আশা করি বুঝতে পারছি। সো এই পর্যন্ত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার? সে ইয়েস ইয়েস, সবাই একটু জানো দেখি। আচ্ছা, মেনশন করছে লামিয়া হাবিব। ওই লামিয়া হাবিবকে আমি অনেকদিন পর অ্যাক্টিভ দেখতেছি। এতদিন কি শীতনিদ্রায় ছিল নাকি? বলো তো, ব্যাংক কতদিন শীতনিদ্রায় থাকে? তোমরা তো বায়োলজি পড়ে ফাটায় ফেলাইছো। আচ্ছা, একটু জানায় দাও বুঝতে পারছো কিনা এই পর্যন্ত, এই পেজে যা পড়াইছি। ইয়েস, ওকে, ভেরি গুড, ইয়েস। হ্যাঁ, সেরাদের সেরা তোমরা। আরে তোমরা তো চান্স পেয়ে গেছো। হ্যাঁ, তোমরা তো বুয়েট, বুটেক্স, ঢাকা ভার্সিটির এক পা দিয়ে রাখছো। টেনশন করো কেন? তোমরা হচ্ছে সেরাদের সেরা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, রেগুলার লাইভ ক্লাস করো। ঠিক আছে, ইয়েস জানাইছে। ওকে, ইয়েস। হ্যাঁ, এইবার আসো, এবার তোমাকে হচ্ছে কনসেপ্ট দিই। আসো, এবার আমি হচ্ছে একটু কনসেপ্ট দিব। 6 মাস আমার মনে নাই ভাই। তোমরা যারা মেডিকেলের টার্গেট তারা মনে হয় সঠিক অ্যান্সার দিতে পারবে। সেখানে যদি কারো মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে কেউ জানায় দাও যে রাজিউল ইসলাম রাজের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, সো এখানে আসো একটু বেসিক দিই। 6 মাস মনে হয়, হ্যাঁ হইতে পারে, সবাই 6 মাস করতেছে। আচ্ছা, এখানে আমরা এবার কি দেখবো? দেখো, যদি এরকম হয় যে আমরা একটা মৃদু অ্যাসিড নিলাম আর হচ্ছে একটা তীব্র ক্ষার নিলাম, সেক্ষেত্রে আসলে তোমার প্রশমন তাপটা ভ্যারি করবে কি করবে না সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। সো চলো। হ্যাঁ, চান্স। আচ্ছা, পেয়ে তো গেছো। হ্যাঁ, তোমরা লাইভ ক্লাস করো না, সত্যি কথা বলছি তো। ইনশাল্লাহ তোমরা পাবা। হ্যাঁ, তো দেখো এখানে আমরা একটা মৃদু অ্যাসিড নিছি, আর এখানে একটা তীব্র ক্ষার নিছি, তীব্র ক্ষার। তো নরমালি আমরা ভাঙি, চলো। CH3COO- ভাঙলাম, আর এখান থেকে H+। হ্যাঁ, মৃদু অ্যাসিড কম পরিমাণ আয়নিত হইতেছে, সেগুলো নিয়ে এখন ভাইবো না, আমি দেখাচ্ছি। দেখো, আয়নিত করছি CH3COO- আর এখান থেকে H+। ওকে, ফাইন। আর একটা তীব্র ক্ষার, সে তো আসলে তোমার আয়নিত হবে, তো Na+OH- এভাবে আয়নিত হয়েছে, ভালো কথা। তাহলে এখানে আসলে কি হবে? H+ ও H- এর মধ্যে ভালোবাসাবাসি হবে, এরা হচ্ছে পানি তৈরি করে ফেলবে। জগতে মনে করো যে পানি তৈরি হবেই। হ্যাঁ, কিছু ভাল লাগে না, বিক্রিয়া পারতেছো না, একটা পানি দিয়ে দিবা। জৈব যৌগের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসগুলো খাটে। সো ভাল লাগতেছে না, কান্না করতেছো, চোখ দিয়ে কিন্তু এই পানি বের হইতেছে। সো পানি তৈরি হবেই, সেটা নিয়ে কোনো টেনশন নাই। তোমার যে কোনো প্রশমন বিক্রিয়ায় পানি তৈরি হবে। আর এখানে লবণ থাকবে। সো এরা কিন্তু আসলে আয়নিত অবস্থায় থাকবে। তাহলে দেখো, CH3COO- আর এখানে হচ্ছে Na+, এরা এইভাবে আয়ন হিসেবে ছোটাছুটি করতে থাকবে। সো এখানে একটা ব্যাপার আছে। এখানে আসলে যে ঘটনাটা ঘটে, দেখো এই যে তীব্র ক্ষার,
এই যে তীব্র ক্ষার, সেখান থেকে যে OH মাইনাসটা আসতেছে, ধরে নাও সেই OH মাইনাসের পরিমাণটা হইতেছে 1 মোল। আচ্ছা আচ্ছা, কারণ সে তীব্র এবং সে টোটালি আয়নিত হইতেছে, টোটালি ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এখানে আসলে OH মাইনাসের কনসেন্ট্রেশনটা বেশি, বা আমরা যদি বলি অ্যামাউন্টটাও আসলে বেশি। ওকে, মানে পানি তৈরির যে এলিমেন্টটা আসলে ক্ষার থেকে আসে। এবার এখানে চলে আসো, এই যে মৃদু অ্যাসিড, সেই অ্যাসিডটা আসলে তীব্রভাবে আয়নিত হয় না। তার যে H+, সেই H+ কিন্তু অনেক কম পরিমাণ থাকে পাত্রের মধ্যে, কারণ সে মৃদু অ্যাসিড, সে ওইভাবে আয়নিত হইতে পারে না। সো এই যে মৃদু অ্যাসিড, সে যে পরিমাণ H+ দেয় পাত্রে, সেই H+ এর পরিমাণ কিন্তু তোমার 1 মোল থেকে কম, কারণ মৃদু অ্যাসিড ওইভাবে আয়নিত হইতে পারে না। সো আমরা বলতে পারি এখানে H+ এর পরিমাণ আছে হচ্ছে 1 মোল থেকে কম, 1 মোল থেকে কম। এখন চিন্তা করো, আমরা যদি এই H+ এবং OH- এদেরকে একত্রিত করি, পানি তৈরি করতে চাই, তাহলে কি আমরা 1 মোল পানি পাবো কখনো, বলো তো? যেমন ধরো এখানে H+ আর হচ্ছে OH-, সো এখানে আমরা হচ্ছে পানি তৈরি করতে চাচ্ছি, এটা 1 মোল আছে, এটা 1 মোলের কম আছে, কম। তাহলে কি আমরা এখানে 1 মোল পানি তৈরি করতে পারবো? কমেন্টে জানাই দাও তো, কি কমেন্টে জানাই দাও তো, এখানে কি 1 মোল পানি তৈরি হবে? জানাই দাও তো, সে নো। দুইটাই যদি 1 মোল 1 মোল করে থাকতো তাহলে কিন্তু 1 মোল পানি তৈরি হইতো। সো দুইটাই তো আসলে 1 মোল 1 মোল নাই, একটা কম আছে, তাহলে কি 1 মোল পানি তৈরি হবে ভাইয়া? একটু কমেন্টে জানাই দাও তো। ইয়েস, হ্যাঁ, 1 মোল পাবো না, পাবো না। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এখন আমি একটা কথা বলি, তোমার সিস্টেম চায় সাম্যাবস্থা। দেখো এখানে OH- এর কনসেন্ট্রেশন বেশি, H+ এর কনসেন্ট্রেশন কম, কারণ কম পরিমাণে আয়নিত হয়েছে। তাহলে এভাবে কি খেলা জমবে? খেলা কিন্তু জমবে না। খেলা দেখবা সমানে সমানে খেলা হয়, তাই না? এখন ধরো বাংলাদেশের সাথে যদি তুমি অস্ট্রেলিয়ার খেলা লাগাই দাও, খেলা কি জমবে? খেলা কিন্তু জমবে না। এখন বাংলাদেশের সাথে তুমি জিম্বাবুয়ের খেলা লাগাই দাও, দেখবা হাড্ডাহাড্ডি লড়াই, ব্যাপক খেলা জমে গেছে। হ্যাঁ, তখন দর্শকও ব্যাপক আনন্দ পাইতেছে, উত্তেজনা সৃষ্টি হইতেছে মাঠে। সো খেলা জমার জন্য আসলে সমানে সমান থাকতে হবে। এটা যদি 1 মোল হইতে হয়, তাহলে খেলা জমতে হইলে এটাও থাকতে হবে 1 মোল। এটাই প্রকৃতির নিয়ম, বা প্রকৃতি তাই চায়। সো এখানে যেটা দেখা যায়, এখানে আসলে 1 মোল পানি তৈরি হবে এনিহাউ, প্রকৃতি এটাই চায়। সো 1 মোল পানি যদি তৈরি হইতে হয়, সেক্ষেত্রে তুমি একটু চিন্তা করে দেখো তো, অবশ্যই এইটাকে আরেকটু বেশি পরিমাণ আয়নিত হইতে হবে, মানে H+ এর কনসেন্ট্রেশনটা আরো বেশি পাইতে হবে। সহজভাবে যদি বলি, এটাকে আরো বেশি আয়নিত হইতে হবে, তাহলেই তো H+ 1 মোল পাওয়া সম্ভব। এই পর্যন্ত ঠিক আছে? ইয়েস, মানে আমার এখানে 1 মোল পাইতে হলে এটাকে আরো বেশি পরিমাণ আয়নিত হইতে হবে। এটা কি বুঝো? একটু ইয়েস জানো। ইয়েস, ক্লিয়ার? দেখি দেখি কে বুঝছে। ইয়েস, হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। তোফায়েল আহমেদ, ইয়েস ইয়েস, ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এখন যে ঘটনাটা ঘটে, এই যে মৃদু অ্যাসিড, সে বেশি পরিমাণ আয়নিত হওয়ার জন্য প্রকৃতি থেকে তাপ গ্রহণ করে নেয় এক্সট্রা ভাবে। বেশি পরিমাণ আয়নিত হওয়ার জন্য এই যে মৃদু অ্যাসিড, সে হচ্ছে এক্সট্রা ভাবে তাপ শুষে নেয়। তাপ শুষে সে ভেঙে গিয়ে তোমার H+ এর পরিমাণটা 1 মোল প্রডিউস করে ফেলে। সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে 1 মোল পানি তৈরি হওয়া সম্ভব। ঠিক আছে? সো দেখো, নর্মালি সোডিয়াম হাইড্রোক্সাইড একদম ইজিলি ভেঙে যাইতেছে,
তার জন্য যতটুকু তাপ দরকার সেই পরিমাণ তাপ কিন্তু অলরেডি এক্সিস্ট করে। কিন্তু এই যে মৃদু অ্যাসিড, সে আসলে ইনিশিয়ালি ওইভাবে আয়নিত হইতে পারে না। বেশি পরিমাণ আয়নিত হওয়ার জন্য এখানে বন্ধন তাদের মধ্যে আরো ভালোভাবে ভাঙার জন্য এক্সট্রা তাপ লাগবে, বা আমরা বলতে পারি মৃদু অ্যাসিডটা সেই তাপ শোষণ করবে। শোষণ করে তোমার 1 মোল H+ তৈরি করবে এবং সবাই মিলে খেলা জমায়ে 1 মোল পানি তৈরি করবে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে এখানে একটু আসো, দেখো। তাহলে চলো আমরা ΔH এর ক্যালকুলেশনটা সেক্ষেত্রে কিরকম হইতে পারে আমরা একটু আগের কনসেপ্টের সাথে মিলাই দেখি। দেখো, নর্মালি আমরা যখন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে ΔH ক্যালকুলেশন করতেছিলাম, সেখানে আমরা দেখছিলাম ভাঙার শক্তি সেটা ছিল 20, কারণ এরা খুব ইজিলি ভেঙে যাইতো, খুব বেশি প্যারা হইতো না। আর গড়ার শক্তিতে এটা তো 40 হবেই, কারণ এখানে 1 মোল পানি তৈরি হয়েছে। সো দুইটা ক্যালকুলেশন করে আমরা পাইছি হচ্ছে -20। এখন দেখো, এখানে যদি ΔH ক্যালকুলেশন করতে চাই, সেক্ষেত্রে দেখো ভাঙার শক্তি কিন্তু বেড়ে গেছে, 20 থেকে 30 হয়ে গেছে। কেন হয়েছে? দেখো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে ইজিলি ভেঙে গেছে, সেটা ছিল 20। যখন মৃদু অ্যাসিড তীব্র ক্ষার নিতেছো, ভাঙার শক্তি দেখো 20 থেকে 30 হয়ে গেছে। কেন? কারণ ওই যে মৃদু অ্যাসিড, সে কিন্তু এখন অতিরিক্ত পরিমাণ তাপ শোষণ করতেছে, কারণ তাকে সম্পূর্ণরূপে আয়নিত করতে আমাদের কিন্তু এক্সট্রা তাপ দেওয়া লাগতেছে। এ কারণে কিন্তু ভাঙার ক্ষেত্রে শক্তি এবার বেশি লাগছে। ঠিক আছে? তাহলে এখানে যদি 30 লেগে থাকে, দেখো এখানে আমাদের ঠিকই 1 মোল পানি তৈরি হয়েছে, তার মানে ওই যে গড়ার শক্তিটা কিন্তু ওই 40ই আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা এখানে দেখতেছি -10 পাইছি। আচ্ছা, এটা কিন্তু কথার কথা, র্যান্ডম মানে -10 পাইছি। আচ্ছা, সো এইখানে এই যে -10, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রশমন তাপ। প্রশমন তাপ, ঠিক আছে? আর স্পেসিফিক ভাবে যদি বলি, এক্স্যাক্টলি এটা যা হয় সেটা হচ্ছে -55.3 কিলোজুল পার মোল। ঠিক আছে? তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এইখানে কি হইতেছিল, এইখানে -57.3 ছিল। আমরা যদি সংখ্যা রেখা অনুসারে বলি, তাহলে -57.3 আর -55.3, এই দুইটার মধ্যে কে ছোট কে বড় কমেন্টে জানায় দাও। নেগেটিভ সাইন সহ যদি বিবেচনা করি, কে ছোট কে বড় কমেন্টে জানায় দাও। সাইমা জেসিতা বলছে হ্যাঁ, বেশি পরিমাণ তাপ দিয়ে ভেঙে H+ এর কনসেন্ট্রেশন বাড়ানো হয়। হ্যাঁ, এটাই, সে তাপ শুষে নেয় আসলে, হ্যাঁ, এক্সট্রা ভাবে। আচ্ছা, এখন সবাই বলছে যে 55.3 এটা হচ্ছে বড়, ওকে, আর এটা হইতেছে ছোট। হ্যাঁ, তোমাদের কথা ঠিক আছে। এখানে আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপ বাড়ে কেন? দেখো, এই যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার, এদের ক্ষেত্রে কিন্তু আসলে প্রশমন তাপ বাড়ছে। খেয়াল করছো বিষয়টা? সো এটাই হচ্ছে লজিক, এখানে কিন্তু বাড়তে বাধ্য, কারণ এখানে দেখো ভাঙার শক্তি এখানে একটু বেশি লেগে যাচ্ছে। এ কারণে কিন্তু আলটিমেটলি যে ΔHটা পাইতেছি সেটা কিন্তু তোমার -10 আসতেছে, যেখানে আগে ΔH ছিল কত, -20। সো এখানে আসলে চেঞ্জটা কোথায় আসে সেটা কি বুঝতে পারছো? এই যে ভাঙার শক্তিতে যে চেঞ্জ আসে, এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস, সে ইয়েস, জানা দাও দেখি। দেখি ছোট্ট বন্ধুরা, কার কার মাথায় বুদ্ধি আছে, এটা কি বুঝতে পারছো? আসলে পার্থক্যটা কোথায় বুঝতে পারছো? ইয়েস,
ইয়েস, ভেরি গুড। সো হ্যাঁ, ভেরি গুড। সো চেঞ্জটা আসলে আসলে ওই জায়গাটায়, এই কারণে আলটিমেটলি আমাদের ওইটা এরকম হয়ে থাকে, বড় হয়ে যায়। ইয়েস, ভেরি গুড। সো এই অ্যান্সারটাই করে দিবা পরীক্ষার হলে যদি আসে, এই অ্যান্সারটাই করে দিবা, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। আচ্ছা, তো এখন কথা হইতেছে আমি যদি তোমাদের প্রশ্ন করি, এখানে তোমার এই CH3COOH এর আয়নিত হওয়ার জন্য, এক্সট্রা পরিমাণ আয়নিত হওয়ার জন্য কতটুকু শক্তি লাগছে, কতটুকু এক্সট্রা শক্তি লাগছে, সেটা কি বলতে পারবা কেউ? এই যে এই উদাহরণ দেখে একটু বলো, জাস্ট একটু বলে দাও। এই CH3COOH এটা যে অতিরিক্ত পরিমাণ আয়নিত করতে হইলো, সেই অতিরিক্ত পরিমাণ আয়নিত করার জন্য তোমার এখানে এক্সট্রা শক্তি কতটুকু লাগছে দেখো। নরমালি যখন তীব্র অ্যাসিড তীব্র ক্ষার ছিল, সেটার জন্য লাগছে হচ্ছে 20। সো এখানে ওই CH3COOH এটার জন্য হয়ে গেছে টোটাল 30। তাহলে এক্সট্রা কতটুকু লাগছে বলতে পারবা কেউ? কমেন্ট একটু জানাও দেখি। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য 20 লাগছিল, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের জন্য লাগলো 30। তাহলে CH3COOH এক্সট্রা পরিমাণ যে আয়নিত করতে হইলো, সেজন্য আসলে তাপ কতটুকু লাগছে বলো তো কমেন্টে, দেখি কে বুঝছো এটা। দশ, ভেরি গুড, ভেরি গুড, সেরা, সেরাদের সেরা। তোমরা তো ফার্স্ট হয়ে যাবা দেখি ঢাকা বোর্ডে, অস্থির। ওফ, কোপ কোপ, আগুন ঝরা স্টুডেন্টের আগুন ঝরা ক্লাস। আচ্ছা, ঠিক আছে। সো এক্সট্রা হচ্ছে 10, ভেরি গুড। এই হচ্ছে ঘটনাটা। হ্যাঁ, সো এখানে দেখো আমরা একটা সূত্র দেখতেছি এখানে, তো এটা তোমরা মনে রাখতে পারো যে মৃদু অ্যাসিড বা ক্ষারের আয়নিত হবার যে শক্তিটা, হ্যাঁ ওই যে এক্সট্রা পরিমাণ যেটা, ওই এক্সট্রাটা বলা হয় না, আয়নিত হবার জন্য বলে দেয় আর কি ডাইরেক্ট। সো মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের আয়নিত হবার যে শক্তিটা, সেটা সবসময় তুমি ক্যালকুলেট করবা এইভাবে, ΔHn মানে হচ্ছে তোমার এখানে যতটুকু প্রশমন তাপ তুমি পাইছো সেটা প্লাস 57.3 তুমি হচ্ছে যোগ করে দিবা, তাহলে আসলে আয়নিত হবার জন্য যে এক্সট্রা শক্তিটুকু লাগছে সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, এই যে CH3COOH আর NaOH, এটাতে আমরা দেখলাম কত প্রশমন তাপ আসলে কত আসছে, এটা আসছে হচ্ছে -55.3 কিলোজুল পার মোল। হ্যাঁ, ঢাকা বোর্ড না, হোল বিডিতে সবাই ফার্স্ট হবে। হ্যাঁ, সেরাদের সেরা। হ্যাঁ, তোমরা তো হবাই, তোমরা না হলে কে হবে? তোমরা ঢাকা সেরা সেরা কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, সব পারো, অনলাইনে কত জায়গায় ক্লাস করো, হিসাব নাই। জ্ঞান নিতে 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 ফাইটটা যেতেছে। সো আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে আয়নিত হবার শক্তি, সেটা ক্যালকুলেট করতেছি। তাহলে ΔHn প্রশমন তাপ, এটা হচ্ছে -55.3, আর নরমাল যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে 57.3। তাহলে দেখো আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি হচ্ছে 55 থেকে 57, মানে 2 কিলোজুল। ঠিক আছে? তার মানে এই যে এক্সট্রা যেটা আমরা পাইলাম, এই এক্সট্রা অংশটুকুই কিন্তু আসলে ওই আয়নিত হবার কাজে ব্যয় হয়ে গেছে, আয়নিত হবার কাজে ব্যয় হয়ে গেছে। এই কারণেই কিন্তু আমরা -57.3 না পেয়ে 55.3 পাইছি। সো আমি যদি তোমাকে প্রশ্ন করি CH3COOH এর আয়নিত হবার শক্তি কতটুকু হবে এই বিক্রিয়ার জন্য, তোমার অ্যান্সারটা কত হবে ভাইয়া? কমেন্টে জানায় দাও তো। হ্যাঁ, একদম সবাই ফার্স্ট, সেরাদের সেরা। হ্যাঁ, আয়নিত হবার শক্তি কতটুকু হবে বলো তো? বুঝতে কি পারছো? দেখো ভ্যারিয়েশনটা আসছে কোথায়। সো ওই যে কম আসলো না, মানে হচ্ছে এই যে বেশি আসলো যতটুকু, সেটা আসলে আয়নিত হবার কাজে ব্যয় হয়ে গেছে। সেটা কত? 2। বুঝতে পারছো? CH3COOH এর জন্য ক্লিয়ার?
ক্লিয়ার? ইয়েস। ওকে ওকে, হ্যাঁ 2, ভেরি গুড 2। ইয়েস, লামিয়া হাবিব বলছে 2, ভেরি গুড হইছে, গুড গুড গুড। আমরা বলতেছিলাম যে CH3COOH ওইটার এক্সট্রা আয়নিত হওয়ার জন্য কতটুকু লাগছে। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার আমরা আরেকটা প্রশ্ন এখানে দেখি। দেখো এই প্রশ্নটা ধরো তোমাদের দিছে, চলো এই প্রশ্নটা সলভ করি, অ্যান্সার তোমরা বলবা। এখানে কি বলছে দেখো তো, এখানে HCN আছে আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, NaCN প্লাস হচ্ছে H2O। তো এদের ক্ষেত্রে যে ΔH বা আমরা বলতে পারি যে প্রশমন তাপ আমরা পাইছি হচ্ছে -12.3 কিলোজুল পার মোল। তাহলে HCN এর আয়নিত হবার শক্তি কত? অ্যান্সার দাও, কত হবে? দেখি কে সঠিক অ্যান্সার দেয়। এটা মৃদু ধরে নাও, কত হয় বলো, কত হয় দেখি, অ্যান্সার দাও দেখি। HCN এর আয়নিত হবার শক্তি কতটুকু হবে বলো, কত হবে? এই তো গুড, সেরাদের সেরা, অস্থির, ফাটাফাটি, কোপাকুপি, 45, ভেরি গুড। বুঝতে পারছো বিষয়টা? সো আয়নিত হবার শক্তি, শক্তি মনে করো যে তোমরা পাপাই দেখছো না, পাপায়ের মধ্যে ওই যে কি জানি একটা খায় স্পিনেশ, তো ওটা খাইলে দেখবা যে শক্তি হয় না। সো শক্তি চলে আসছে তোমার গায়ে। তো সেটা কত হবে? সেটা হইতেছে ওই যে তোমার হচ্ছে নিউট্রালাইজেশন এনথালপি কত, -12.3। আর তোমার প্রশমন তাপের জন্য যেটা হওয়ার কথা ছিল সেটা পজিটিভ আকারে লিখছি আর কি, কারণ আয়নীকরণ হওয়ার জন্য যে শক্তিটা লাগবে সেটা কিন্তু পজিটিভ আসবে, শক্তি লাগবে, সেটা আসবে হচ্ছে 45। ওকে, সো এটা অ্যান্সার, ভেরি গুড, সেরা, অস্থির। সো এবার আমাদের আজকের দিনের লাস্ট টপিক না আসলে একই টপিক, আমরা আরেকটা উদাহরণ দেখবো আর কি। সো দেখো এখানে হচ্ছে আমরা কি করতেছি, এবার একটা অ্যাসিড নিতেছি HF, আর একটা হচ্ছে ক্ষার নিতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো এখানে দেখো এই যে হাইড্রোজেন ফ্লোরাইড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটাই কিন্তু আসলে তীব্র। এটাও একটা তীব্র অ্যাসিড আর এটা হচ্ছে তীব্র ক্ষার। সো আমি যদি লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারবো, ওই যে আয়নিত করলাম, আয়নিত করে আমরা এখানে আসলে কি তৈরি করতেছি, এখানে হচ্ছে 1 মোল পানি তৈরি করতেছি, আর এরা হচ্ছে তোমার আয়োনাইজড অবস্থাতে থাকে আর কি, আয়োনাইজড অবস্থাতে থাকবে। সো এখন দেখো এখানে প্রশমন তাপ কতটুকু আসছে হইছে -68.6, মানে এটা কিন্তু অনেক বেশি ছোট, মাইনাস সহ বিবেচনা করলে। সো দেখো প্রশমন তাপের কিন্তু একটা হিউজ ভ্যারিয়েশন হয়েছে, যদিও এখানে আমরা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে কাজ করতেছি। সো এটা কেন আসছে? এটা আসার অন্যতম মূল কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড। সো এটা আসলে কেন হয় সেটা একটু বলি। দেখো এখানে এই 1 মোল পানি তো তৈরি হয় ঠিকই, এই যে দেখো মানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন হয়ে পানি তৈরি হয়েছে, 1 মোল পানি হয়, এটা তো ঠিক আছে, বাট এখানে আরেকটা নতুন বন্ধনও ক্রিয়েট হয়। সেই বন্ধনটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কার কার মধ্যে ক্রিয়েট হয়? এই যে দেখো সোডিয়াম ফ্লোরাইড আছে, এখানে যে ফ্লোরিন আছে, ফ্লোরিনের সাথে এই হাইড্রোজেনের একটা বন্ধন ক্রিয়েট হয়। আমরা কিন্তু জানি হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হওয়ার শর্ত হইতেছে শর্টকাটে, হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেনের বন্ধন হয় তাহলে আমরা সেই বন্ধনকে হাইড্রোজেন বন্ধন বলতে পারি, কারণ এটা আসলে অনেক বেশি পজিটিভ থাকে এই অক্সিজেনের পাশে যেটা থাকে, আর এটা নেগেটিভ থাকে। সো এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়।
সো এখানে 1 মোল পানি তৈরি করার বন্ধন তো আছেই, পাশাপাশি এই হাইড্রোজেন বন্ধনও ক্রিয়েট হয়। এ কারণে দেখো এখানে একটু খেয়াল করো, বন্ধন ভাঙার শক্তিতে কিন্তু তফাৎ হয় নাই, দেখো বেশি আছে, কারণ তীব্র অ্যাসিড তীব্র ক্ষার তো ভাঙবেই, সোরা ভাঙছে। সো এটা ভাঙার জন্য তো আমার বাইরে থেকে এক্সট্রা পরিমাণ তাপ নিতে হয়েছে বা দিতে হয়েছে, এমন তো কোনো ঘটনা ঘটে নেই, তাই না? সো এ কারণে আমার ভাঙার শক্তিটা বেশি আছে। বাট গড়ার শক্তি দেখো, নর্মালি অনলি পানির ক্ষেত্রে যেটা ছিল 40, যখন শুধু পানি না, এর সাথে ধরো এই হাইড্রোজেন বন্ধন, নতুন বন্ধন তৈরি হওয়ার তাপটাও যুক্ত হয়ে গেছে, তখন কিন্তু এটা হয়ে গেছে 70। সো তুমি যখন এটা ক্যালকুলেট করবা, তোমার মান আসবে হচ্ছে -50, মানে অনেক বেশি নেগেটিভ আসছে। আগে যেটা নর্মালি কি ছিল, এটা ছিল হচ্ছে -20, যখন শুধু 1 মোল পানি তৈরি হইতো। সো এখানে দেখো নতুন বন্ধন তৈরি হওয়ার কারণে, এই হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কারণে তোমার বন্ধন গড়ার শক্তিতে এক্সট্রা একটা অংশ পার্টিসিপেট করছে, সেটা হচ্ছে 30। এ কারণেই তোমার ডেলেজ এখানে হচ্ছে বেশি ঋণাত্মক আসছে। সেটা তো আমরা র্যান্ডম নিয়ে দেখাইলাম বোঝার সুবিধার্থে, বাট এখানে আসলে তোমার এটা এক্স্যাক্টলি হয় হচ্ছে -68.6, বেশি নেগেটিভ হয়। নেগেটিভ হওয়ার পেছনে আসলে কে ভূমিকা পালন করে? বন্ধন গড়ার শক্তি, এবং এখানে নতুন বন্ধন ক্রিয়েট হয়েছে, হাইড্রোজেন বন্ধন, সেই কারণে এই নতুন একটা অংশ পার্টিসিপেট করছে। ঠিক আছে, তো এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ইয়েস, ক্রিস্টাল ক্লিয়ার। আশা করি এখানে আসলে ইহজীবনে কোনো সমস্যা তৈরি হবে না। সো সব পড়াই দিস, ওকে? সো যেভাবে প্রশ্ন আসুক তা কেন, এটা আসুক কিংবা এটা আসুক কিংবা এটা আসুক, সবকিছুই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে আশা করি, ওকে? সো ইয়েস, ক্লিয়ার? ওকে, রাজিউল ইসলাম রাজ বলছে হ্যাঁ, ইয়েস ইয়েস, ক্লিয়ার। ঠিক আছে, এখন জাস্ট আমরা একটা সৃজনশীল দেখব। সৃজনশীলটা আসলে বোর্ডে আসছিল, এই সৃজনশীলটা আসলে তোমরাই বলবে অ্যান্সার। এটা আসলে এটার রেসপেক্টেই, কঠিন কিছু না, এটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দেব। সো দেখো, পাই বন্ধন কি এগুলা তোমরা পড়ছো, এগুলো অন্য চ্যাপ্টারের বিষয়, এগুলা নিয়ে আলোচনা করব না। ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায় এগুলা তোমরা বুঝো, ওই যে সংঘর্ষ হয়, যদিও আমরা পার্ট 1-এ দেখাবো, পার্ট 1টা বাকি আছে আমাদের এই চ্যাপ্টারের। আর এখানে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে গ এবং ঘ নাম্বারে। দেখো এখানে কি বলছে, CH3COOH এর বিয়োজন এনথালপি নির্ণয় করো, সেটার অ্যান্সার বলো কত হবে। সো দেখো এখানে একটু মানটা ভ্যারি করছে, একটু মান চেঞ্জ করে দিছে। দেখো এই মানটা অনেক সময় অনেক জায়গায় অনেক রকম দেয়, খুব একটা পার্থক্য কিন্তু থাকে না। অনেক বইয়ে দেখবা 55.3 বা 2, অনেক বই আসলে তোমার 54.32 এভাবেও আছে। এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, হ্যাঁ? সো সামান্য একটু ভ্যারি করতে পারে। সো এখানে 54.32 দিছে, হ্যাঁ, ব্যাপার না। সো এখন তুমি বলো CH3COOH এর বিয়োজন এনথালপি কত, অ্যান্সার জানো? দেখো বোর্ডের কোশ্চেন পাইরা গেছো, ঢাকা বোর্ডে ফার্স্ট হয়ে গেছো, তাড়াতাড়ি করো। বিয়োজন এনথালপি কত হবে বলো? ΔHN প্লাস হচ্ছে 57.3, কত বলো? এই চ্যাপ্টারে আর কি কি আছে? এই চ্যাপ্টারে তাপ রসায়ন শেষ করার পরে আমাদের ওই যে রাসায়নিক গতিবিদ্যা আছে, ক্রম, বিক্রিয়ার ক্রম আছে, বিক্রিয়ার হার আছে, হ্যাঁ, প্রভাবক প্রভাবক আছে, ওগুলা। এটার অ্যান্সার কও, তাড়াতাড়ি কও। 9 জন মাত্র। হ্যাঁ, এটার অ্যান্সার বলছে 2.92। দেখি সবাই অ্যান্সার সঠিক দেয় নাকি। 54.32 প্লাস হচ্ছে 57.3, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 2.92। আরে সেরা, উফ উফ, জোস, কোপ, ভেরি গুড। শেষ। এবার ঘ দেখো, ঘতে অ্যান্সার বলো। দেখো 3 পেয়ে গেছো, তোমার 3-এ 3 দিয়ে দিলাম। এবার ঘ নাম্বার অ্যান্সার বলো। 1 এবং 2 নং বিক্রিয়ার জন্য কোনটির বিক্রিয়া তাপ বেশি হবে বিশ্লেষণ করো। 1 কি? 1 হইতেছে এটা, 2 হইতেছে এটা। কোনটির বিক্রিয়া তাপ বেশি হবে বলো দেখি। আচ্ছা, ওটা বেশি বলতে আসলে কি বুঝাইছে? নেগেটিভ সহ বুঝাইছে নাকি
নেগেটিভ ছাড়া বুঝাইছে সেটা আমি একটু চেক করে নিই। আচ্ছা, সো এখানে একটা ব্যাপার আছে, টেস্ট পেপারে যেটা লিখছে সেটা হচ্ছে এটা দেখো, এটা কত, সোডিয়াম হাইড্রোক্সাইড আর যখন হাইড্রোজেন ফ্লোরাইড থাকবে, তাই না? সো এদের ক্ষেত্রে তোমার ডেলিসটা কত পাবা? ডেলিসটা পাবা হচ্ছে -68.6 এরকম কিছু একটা পাবা। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে তোমার এখানে কি নাইট্রিক অ্যাসিড আছে, মানে সরি পটাশিয়াম হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিড আছে। তো সেক্ষেত্রে তোমার ডেলিসটা কিরকম হবে? ডেলিসটা হবে -57.3, যেহেতু তারা তীব্র অ্যাসিড এবং ক্ষার এরকম। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি মাইনাস সহ বিবেচনা করো, মাইনাস সহ বিবেচনা করলে দেখো প্রশমন তাপ বেশি হবে। সো মাইনাস সহ বিবেচনা করলে কিন্তু এটার প্রশমন তাপ হচ্ছে বেশি আর এটা হচ্ছে কম। আর যদি তুমি এরকম করতা, মান সহ বিবেচনা করতা, তাইলে কিন্তু তোমার এটা হবে কম আর এটা হবে 68.6, তখন কিন্তু এটা হবে বেশি। ওকে, সো তোমরা একটা কাজ করো, তোমাদের যাদের বই আছে বইটা একটু খুলতে পারবা? বইটা একটু খুলে দেখো তো আসলে এই টেস্ট পেপারে যেটা করছে ওরা আসলে মান সহ বিবেচনা করছে, সে মান সহ বিবেচনা করে তাপ বেশি বলছে। সো তাপ বেশি বলার জন্য মান সহ বিবেচনা করে এটার তাপ বলছে বেশি। সো এটা টেস্ট পেপার আছে, বাট এটা আসলে লজিক্যালি ঠিক না। সো তোমাদের যদি একটু বইটা থাকে, একটু বইয়ে এই জিনিসটা একটু চেক করো। বইয়েও আসলে বলা হয়েছে যে এই যে বিক্রিয়া তাপ বেশি হবে, সো বিক্রিয়া তাপ বেশি হবে এইটা দ্বারা আসলে ওরা বুঝাইতেছে মান বিবেচনা সাপেক্ষে। তোমার কবির স্যারের বইয়ে তোমরা যদি দেখো তাহলে 415 নম্বর পৃষ্ঠায় এটাই আছে যে বিক্রিয়া তাপ বেশি বলতে ওরা আসলে মান বিবেচনা করছে। সো যখন তুমি মান বিবেচনা করবা তখন কিন্তু দেখো -57.3 মান বিবেচনা করো, মান বিবেচনা করলে 57.3, আর যদি এইটার মান বিবেচনা করো তাহলে হচ্ছে এটা তোমার এরকম আসা 68.6। সো কোনটা বেশি হবে? মান বিবেচনা সাপেক্ষে এটা হইছে বেশি, এটা হচ্ছে কম। সো যেহেতু বইয়ে এরকম আছে, সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে বই অনুসারে অনলি মান বিবেচনা করব বেশি বা কমের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এক্সামে মান হিসেবে অ্যান্সার দিতাম। হ্যাঁ, তাহলে মান হিসেবে যদি বইয়ে লেখা থাকে তাহলে আমরা মান হিসেবেই দিব, বাট তোমাকে আবার লজিকটাও বুঝতে হবে যে আসলে মাইনাসের কাহিনীটা কি আসলে। হ্যাঁ, ওরা মান হিসেবে বলছে, বাট লজিক্যালি তো আসলে মান হিসেবে এটা বলাটা ঠিক না। যদি বলতো কোনটির বিক্রিয়া তাপের মান বেশি, সেক্ষেত্রে তুমি বলতা। সো এটাই আসলে, সো যেহেতু বইয়ে মান বিবেচ্য, সো তোমরাও যেটা করবা এটাই হবে তোমাদের জন্য অ্যান্সার। সেখানে নেগেটিভ টেগেটিভ বিবেচনা করার প্রয়োজন নাই। ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্ন যদি অ্যাডমিশনে আসে তাহলে কি মান বিবেচনা করে অ্যান্সার লিখবা? আচ্ছা, প্রশ্ন যদি অ্যাডমিশনে আসে তাও তুমি মানই বিবেচনা করবা, কারণ বই আছে তো বইয়ের আসলে ইয়ে করার দরকার নেই। সো বইয়ে যেটা আছে সেটাই, সো ওইটা নিয়ে কাহিনী করার দরকার নেই। বইয়ে যেটা আছে তোমরা মেবি মান বিবেচ্য সাপেক্ষেই শিখছো, সো মান বিবেচনার রেসপেক্টেই বলবা। ক্লিয়ার? আচ্ছা, তো সিদ্ধান্ত এটাই দিলাম, মান বিবেচনা করবা, শুধু মান, মান বিবেচনা করবা, অনলি মান। বইয়ের রেসপেক্টে আমাদের কি নাম্বার পাইতে হবে, ঠিক আছে? সো বইয়ের রেসপেক্টে মান বিবেচনা করব। ক্লিয়ার? আর তাহলে এই জায়গাটা এটাও আমরা একটু ঠিক করে দেই যে এখানে আসলে তাপ বাড়ে কেন। সো এখানে এটা হওয়া উচিত ছিল কমে কেন, প্রশমন তাপ কমে কেন। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো এটা জাস্ট বইয়ের রেসপেক্ট একটু ঠিক করে দিলাম। ওকে, তাহলে প্রশমন তাপ কমে কেন যদি হয় তাহলে ওই যে মান দিয়ে একবারে করে দিবা, তার মানে সব জায়গায় আমরা মানই করবো। দেখো মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে তাহলে ওই যে কমে কেন মান বিবেচনা করবা, তাহলে হয় 55.3, আর এটাই আসলে তোমার অ্যান্সারটা হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, ক্লাস শেষ। ঠিক আছে, ক্লাস শেষ এবং নেক্সট ক্লাসে দেখা হবে।